ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত। তো প্রিয় ছাত্ররা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে সংযুক্ত আছো। তো আজকের ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য। আমি তোমাদের যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, যার কোর্স কোড হলো SEZ 304। তো আমি তোমাদের মলিকুলার বায়োলজি অংশটুকু পড়াচ্ছিলাম। আজকে আমি মলিকুলার বায়োলজি অংশ থেকে যে টপিকটি পড়াবো সেটি হলো জিন, জিনোম, জিনোমিক্স অ্যান্ড অপেরন, এবং আজকে আমরা অপেরনের উপর জোর দিব। তো তোমরা সবাই আমাকে চেনো, তারপরেও আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রথমে আমরা চলে যাই জিন। জিন কি? জিন হলো ডিএনএ অণুর একটি অংশ বা সেগমেন্ট, যাতে বেশ কিছু সংখ্যক নিউক্লিওটাইড বিন্যস্ত থাকে এবং যেটি আমাদের পলিপেপটাইড চেনে সংকেত বহন করে। তাহলে আমরা যদি একটি ছবির মাধ্যমে দেখি বা চিত্রের সাহায্যে দেখি, এই যে এটি হলো আমাদের ডিএনএ। ডিএনএ তো ডাবল হেলিক্স থাকে। তো ডিএনএ যদি গঠনটা আমরা দেখি, ডিএনএ কি অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে হচ্ছে তৈরি, যে নিউক্লিওটাইড গুলাতে বিভিন্ন বেস গুলা সজ্জিত থাকে, বিভিন্ন সিকোয়েন্সে সজ্জিত থাকে। তো এই জিন হলো ডিএনএ অণুর একটি অংশ বা খণ্ড বিশেষ, যেটি আমাদের জেনেটিক ইনস্ট্রাকশন বা জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ করে। জেনেটিক বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন এটি প্রোটিন তৈরি করবে। অর্থাৎ এই যে ডিএনএ এই যে ডিএনএ এর একটি অংশ যেটি হলো জিন, যেটি ট্রান্সক্রাইব হয়ে আরএনএ তৈরি করবে, যেটি সাধারণত এমআরএনএ। অর্থাৎ এই যে জিনের যে ইনফরমেশন সেটি আরএনএ নিয়ে আসবে। এই যে আরএনএ সেটি আবার কোষের রাইবোজোমে চলে যাবে এবং রাইবোজোমে চলে গিয়ে সেটি এরকম প্রোটিন তৈরি করবে। অর্থাৎ এখানে আমরা দেখছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, যে প্রসেসে তৈরি হচ্ছে সেটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। অলরেডি তোমরা এগুলো জানো। ট্রান্সক্রিপশন, এটি হলো ট্রান্সলেশন বা অনুবাদন। তো অর্থাৎ আমরা দেখলাম যে হচ্ছে এই যে ডিএনএ যে ইনফরমেশন সেটি আরএনএ তে চলে আসে। অর্থাৎ জিন আমাদের এই যে প্রোটিন তৈরি, সেই প্রোটিন তৈরির সংকেত বহন করছে, সেজন্য এটিকে জিন বলা হয়। তাহলে জিন আর ডিএনএ এর মধ্যে কোনো পার্থক্য নেই। ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি আর জিনও নিউক্লিওটাইড দিয়ে তৈরি, তবে জিনে নিউক্লিওটাইডের সংখ্যা কম থাকে। অর্থাৎ ডিএনএ এর একটি অংশ বিশেষ হলো জিন, যেটি হলো আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন, জেনেটিক ইনস্ট্রাকশন বা জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ করে এবং আমাদের সকল যে জৈবনিক ক্রিয়া সেটিকে নিয়ন্ত্রণ করে। তো এই যে এই জিনের মধ্যে আসলে কিছু অনেক সময় কিছু সংকেত বিহীন অংশ থাকে, আবার কিছু সংকেত বাহী অংশ থাকে। ডিএনএ যে সংকেত বাহী অংশ সেগুলোকে বলা হয় এক্সন, এবং সংকেত বিহীন যে অংশ সেগুলোকে বলা হয় ইন্ট্রন। তো এই যে ডিএনএ যখন হচ্ছে ট্রান্সক্রাইব হয়ে আরএনএ তৈরি হয়, তখন আসলে এই এক্সন এবং ইন্ট্রন দুটি ট্রান্সক্রাইব হয়, কিন্তু যখন আরএনএ ম্যাচুরেশন হয় অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের সময় সেই যে সংকেত বিহীন যে অংশগুলা অর্থাৎ ইন্ট্রন অংশগুলাকে বাদ দেওয়া হয় এবং সংকেত বাহী অংশগুলাকে রেখে দেওয়া হয়, এবং তখন তাকে বলা হয় স্প্লিট জিন। তো এরপর আমরা দেখি জিনোম কি। জিনোম হলো একটি জীবের সমস্ত জিনের যে সমাবেশ, তাকে বলা হয় জিনোম। তো জিনোম হলো কোনো জীবের বা হচ্ছে আমরা বলতে পারি যে কোনো কোষের যে পরিমাণ জৈব সংকেত বহন করে, সেই টোটাল যে জৈব সংকেতের পরিমাণ তাকেই বলা হয় জিনোম। তো আমরা সাধারণত জানি যে আমাদের যে জৈব সংকেত বা জেনেটিক ইনস্ট্রাকশন বহন করে ডিএনএ, অর্থাৎ আমাদের দেহের মধ্যে
মধ্যে বা কোষের মধ্যে ডিএনএ টোটাল পরিমাণই হচ্ছে আমাদের জিনোম। তাহলে হচ্ছে যে এসব কোষে সাধারণত ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে থাকে না, যেমন বিভিন্ন ধরনের ভাইরাস, সেখানে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে থাকে বা তারা জৈব সংকেত বহন করে। সেক্ষেত্রে আরএনএ যে টোটাল পরিমাণ তাকে বলা হয় জিনোম। তো এই যে আমাদের তো অনেক হচ্ছে কি ডিএনএ আছে না, তো ডিএনএ এর পরিমাণ কিন্তু অনেক, প্রায় দেখা গেছে আমাদের দেহে বা হিউম্যান বডিতে ওভার 3 বিলিয়ন যে বেস পেয়ার ডিএনএ এর মধ্যে বেস পেয়ার রয়েছে এবং অনেক জিন রয়েছে, প্রায় 20,000-এর মতো হচ্ছে জিন রয়েছে। আসলে এত যে জিন আছে সেগুলো কিন্তু সব সময় একই সাথে আমাদের যে বৈশিষ্ট্য সেটি প্রকাশ করে না, অর্থাৎ একই সাথে সেটি ফাংশনাল প্রোডাক্টে পরিণত হয় না। এটি সিচুয়েশন বা অন্যান্য অবস্থার উপর ডিপেন্ড করে তার যে প্রোডাক্ট তৈরি করে। তো এই যে জিন বা তথা ডিএনএ গুলা এই ক্রোমোজোমের মধ্যে সংরক্ষিত থাকে। তো ক্রোমোজোমের মধ্যে এগুলা প্যাকড অবস্থায় সংরক্ষিত থাকে। তাহলে আমাদের যে কোষ সেলে আসলে 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 46টি ক্রোমোজোম রয়েছে। তা আমরা যেহেতু ডিপ্লয়েড অ্যানিমেল, সেহেতু হচ্ছে এই 46টির মধ্যে 23টি আসে ফাদার থেকে এবং 23টি আসে আমাদের মাদার থেকে। তো এর মধ্যে আবার 22 জোড়া যেটি হচ্ছে অটোজোম বা আমাদের দেহ যে ক্রোমোজোম, আরেকটি হলো এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা আসলে জিনোম বলতে বুঝি কোন জীবের যে দেহ কোষ অথবা হচ্ছে যেটি হচ্ছে গ্যামেটে অবস্থিত একটি হ্যাপ্লয়েডের যে এক সেট যে ক্রোমোজোমে অবস্থিত যে টোটাল যে জিন তথা ডিএনএ যে টোটাল পরিমাণ তাকেই বলা হয় জিনোম। জিনোম আসলে বিভিন্ন রকম হতে পারে, ক্ষুদ্রাকৃতির জিনোম হতে পারে, বৃহদাকৃতির জিনোম হতে পারে। ক্ষুদ্রাকৃতির জিনোমের মধ্যে রয়েছে ভাইরয়েড, ভাইরোসয়েড, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তারপর প্লাজমিড আছে, প্লাস্টিড আছে। আবার যেগুলো বৃহদাকৃতির জিনোম সেগুলো হলো উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ ও প্রাণী, তাদের মধ্যে আসলে জিনোমের যে পরিমাণ সেটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ প্রাণী বা জীব যতই উন্নত হতে থাকে জিনোমের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকে। আমরা তো বললাম যে জিন হচ্ছে কি পলিপেপটাইড চেনের সংকেত বহন করে। তো যখন এই যে পলিপেপটাইড চেনের সংকেত বহন করে, ডিএনএ যেই অংশটুকু কার্যকরী একক রূপে পলিপেপটাইড চেনের সংকেত বহন করে তাকেই তো আমরা জিন বলি। এই যে এরূপ যে কার্যকরী একক ডিএনএ যেটি জিন এক্সপ্রেশন করে, জিনের যে প্রকাশ করে, তাকে বলা হয় সিস্ট্রন। সিস্ট্রন, তাহলে সিস্ট্রন হলো জিন এক্সপ্রেশনের যে একক, সেটাকেই বলা হয় সিস্ট্রন। তারপরে এই যে সিস্ট্রনে অবস্থিত প্রত্যেকটি নিউক্লিওটাইড মিউটেশনের একক হিসেবেও কাজ করতে পারে, তাদেরকে বলা হয় মিউটন। এবং এই যে সিস্টনে অবস্থিত সেরকম ভাবে বিভিন্ন ধরনের যে নিউক্লিওটাইড সেগুলো আবার রিকম্বিনেশনের একক হিসেবে কাজ করতে পারে, তাদেরকে বলা হয় রিকন। তো এই হলো আমাদের মোটামুটি জিন, জিনোম। তো এখন আমরা করব জিনোমিক্স কি। জিনোমিক্স জিনোমিক্স আসলে হচ্ছে আধুনিক যে আণবিক জীববিজ্ঞান বা মলিকুলার বায়োলজি তার একটি যে শাখা, তাকে বলা হয় জিনোমিক্স, যেখানে আমরা হচ্ছে জিনোম সম্পর্কিত বিষয় নিয়ে পড়া হয়। অর্থাৎ একটি জীবের হচ্ছে জিনোম কি ধরনের প্রকৃতি সেটি নির্ণয় করা হয়। জিনোমের যে নিউক্লিওটাইড যে সিকোয়েন্স তার যে ক্রমবিন্যাস বা সংখ্যা সেটিও এই জিনোমিক্স যে শাখায় তার মাধ্যমে নির্ণয় করা হয়। অর্থাৎ জিনোমিক্স বলতে আমরা বুঝি আণবিক বিজ্ঞানে এরকম একটি শাখা যেখানে জিনোম সম্পর্কে আলোচনা করা হয় এবং জিনোমের প্রকৃতি নির্ণয় করা হয়। অর্থাৎ আরএনএ, ডিএনএ, জিনের গঠন কিরকম, জিনের সংখ্যা নির্ণয় করা হয়, তাদের যে নিউক্লিওটাইডের বিন্যাস, নিউক্লিওটাইডের সংখ্যা এবং ক্রমবিন্যাসও জিনোমের সাহায্যে নির্ণয় করা হয়। শুধু তাই নয়, এছাড়া জিনোমের সাহায্যে এই যে
জিনের সাথে যে এনভায়রনমেন্টের একটা রিলেশনশিপ বা সম্পর্ক, সেটিও এই জিনোমিক্স শাখায় আলোচনা করা হয়। তো এই যে আমরা জিনোম কিভাবে বের করতে পারি, সেটি হচ্ছে আমরা ক্রোমোজোমাল ম্যাপিং এর মাধ্যমে বের করতে পারি, অথবা জিন মানচিত্রকরণের মাধ্যমে বের করতে পারি, অথবা লিঙ্কেজ মানচিত্রকরণের মাধ্যমে বের করতে পারি, অথবা যে প্রোটিনের যে নিউক্লিওটাইড সমতা বিন্যাসের মাধ্যমে এই যে জিনোম সিকোয়েন্স বের করা যায়। এবং এদের যে পারিপার্শ্বিক যে আলোচনা করা হয়, এর সাথে সম্পর্কিত যেসব জ্ঞান আলোচনা করা হয় এই বিজ্ঞানের যে শাখায়, মানবিক বিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হয় জিনোমিক্স। তো এখন আমরা পড়ব অপেরন। অপেরন আসলে হচ্ছে জিন রেগুলেশন। তো আমরা জানি কখন আমাদের জিন এক্সপ্রেশন হয়, যেটি আমরা জিনের যে বহিঃপ্রকাশ বা এক্সপ্রেশন হয় যে সেন্ট্রাল ডগমা থিওরির মাধ্যমে, যেখানে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি করা হবে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটিকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেটিকে বলা হয় ট্রান্সলেশন। তো অপেরন যেটি হলো জিন রেগুলেশন, জিন রেগুলেশন বা জিনের যেটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আমরা বলতে পারি। আসলে জিন কিন্তু সবসময় প্রকাশ পায় না, তাকে রেগুলেট করে রাখা হয় অথবা কন্ট্রোল করে রাখা হয়। যেমন আমাদের বডিতে বিভিন্ন ধরনের সেল আছে, যেমন প্যানক্রিয়েটিক সেল, সেটি ইনসুলিন প্রোডাকশন করে। আবার ধরো আমাদের যে মাসল সেল, সেটি মাসল কন্ট্রাকশনে কাজে লাগে। আবার যেটি হচ্ছে যে আমাদের স্কিনের যে সেল কেরাটিনোসাইট, যেটি আমাদের স্কিনের ব্যারিয়ার হিসেবে কাজ করে। আবার আছে আমাদের ইন্টেস্টিনাল বা হচ্ছে ক্ষুদ্রান্তের বিভিন্ন সেল, যেগুলো আমাদের খাবার ডাইজেশনে বা ফুড অ্যাবজর্পশনে হেল্প করে। কিন্তু এই যে প্রত্যেকটা সেলের যে ফাংশন বা কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু এই যে প্রত্যেকটা সেল কিন্তু তারা একই রকম ডিএনএ বহন করে, অর্থাৎ একই রকম জিন বহন করে, কিন্তু তাদের জিন সকল সময় একই সাথে প্রকাশ পায় না। যেমন আমাদের প্যানক্রিয়েটিক সেলে কি আছে, ইনসুলিন প্রোডাকশন জিন আছে, কিন্তু আমাদের স্কিন সেলেও কিন্তু ইনসুলিন প্রোডাকশন জিন আছে, কিন্তু স্কিন সেলে যে ইনসুলিন প্রোডাকশন জিন সেটি প্রকাশ পায় না, তাকে রেগুলেট করে রাখা হয় অথবা ইনহিবিট করে রাখা হয়, এবং এই ঘটনাটি কি বলা হয় জিন রেগুলেশন। সেটি আসলে বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো এই যে জিন রেগুলেশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি অপেরন থিওরির মাধ্যমে বোঝানো হয়েছে, এবং এই অপেরন থিওরিটিকে আমরা সাধারণত প্রোক্যারিওটিকে দেখতে পাই, যেটি আসলে প্রোক্যারিওটিকের উপরই প্রথম গবেষণা করা হয়েছে। অর্থাৎ প্রোক্যারিওটিক জীবের যে জিন রেগুলেশন সেটি দেখানো হয়েছে, এবং যাকে বলা হয় ল্যাক অপেরন, যাকে বলা হয় ল্যাক অপেরন। এই যে ল্যাক অপেরন, সেই ল্যাক অপেরন হলো বেসিক মডেল অফ জিন রেগুলেশন। জিন রেগুলেশনের একটি বেসিক মডেল, যেটি সাধারণত প্রোক্যারিওটিক যে অর্গানিজম সেখানে দেখা যায়। তো এই যে ল্যাক অপেরন যে মডেল, সেই মডেলটিকে সর্বপ্রথম প্রপোজ করেন দুজন ফ্রেঞ্চ মাইক্রোবায়োলজিস্ট, একজন হলো ফ্র্যাঙ্কোইস জ্যাকব এবং জ্যাকাস মোনাট 1961 সালে তারা এই যে ল্যাক অপেরন যে থিওরি সেটি দিয়েছেন। এবং এই যে তাদের যে ট্রিমেন্ডাস ওয়ার্ক বা তাদের যে এই একটি বৃহৎ কাজ আণবিক জীববিজ্ঞানে, সেই কাজের জন্য আসলে তারা 1965 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। 1965 সালে তারা এই কাজের জন্য নোবেল প্রাইজও পেয়েছে। তো তারা অবশ্য মেডিসিনাল যে সায়েন্স, সেখানে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তো ল্যাক অপেরন, ল্যাক যে কথাটির অর্থ সেটি হলো ল্যাকটোজ। তো ল্যাকটোজ হলো এক ধরনের হচ্ছে ডাইস্যাকারাইড, যেটি হলো গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে তৈরি। এই ল্যাকটোজ হলো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি, এবং এই ল্যাকটোজকে সাধারণত আমরা মিল্কে বা দুধে পেয়ে থাকি। আর অপেরন হলো এক ধরনের গ্রুপ অফ জিন,
যেটি এই যে ল্যাকটোজ যে মেটাবলিজমের যে জিন আছে তাকে সে কন্ট্রোল করে। তাহলে অপেরন হলো এক ধরনের হচ্ছে গ্রুপ অফ জিন, সেই যে জিনটি হচ্ছে ল্যাকটোজ যে মেটাবলিজম, সেই মেটাবলিজমের জন্য রেসপন্সিবল যে জিন তাকে কন্ট্রোল করে বা রেগুলেট করে। তো আমরা যদি ছবি দেখি বা ছবির সাহায্যে বুঝি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আসলে একটি জিনের সাধারণত দুইটি অংশ থাকে, একটি হলো স্ট্রাকচারাল জিন এবং আরেকটি হলো রেগুলেটরি পোরশন। একটি হলো স্ট্রাকচারাল জিন, আরেকটি হলো রেগুলেটরি পোরশন। তো এই যে ল্যাক অপেরন যে হচ্ছে জিন, যেটি হলো ল্যাক অপেরন যেটি, সেটি হলো ই কোলাই বা ইস্টেরিচিয়া কোলাইয়ে দেখা যায়, যেটি সাধারণত আমাদের ইন্টেস্টাইনে থাকে। তাহলে এই ল্যাক অপেরন কোথায় দেখা যায়? ই কোলাই বা ইস্টেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়াতে দেখা যায়। তো এই ধরনের যে ব্যাকটেরিয়া সাধারণত তার যে এনার্জি সোর্স হিসেবে তারা গ্লুকোজ কনজাম্পশন করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা গ্লুকোজই হচ্ছে আমাদের যে শক্তি যে উৎস, সেটি কাজ করে। আমরা কার্বোহাইড্রেট খেয়ে থাকি এবং খাওয়ার পর সেটি সিম্পল ফর্মে গ্লুকোজ হয়ে যায়, এবং এই ধরনের ব্যাকটেরিয়া যখন আমাদের গাটে বা ইন্টেস্টাইনে থাকে তারা সাধারণত গ্লুকোজকে কনজাম্পশন করে থাকে। কিন্তু কখনো কখনো তাদের এরকম এনভায়রনমেন্ট হতে পারে যখন তাদের গ্লুকোজের যে ঘাটতি সেটি দেখা যায়, তখন তাদেরকে ল্যাকটোজ হচ্ছে কনজাম্পশন করতে হয় বা এনার্জি সোর্স হিসেবে তারা ল্যাকটোজ গ্রহণ করে থাকে। তো এই ল্যাক অপেরন থিওরির মাধ্যমে আসলে কিভাবে তারা হচ্ছে ল্যাকটোজ কনজাম্পশন করে এবং গ্লুকোজ কনজাম্পশনের সময় তাদের যে ল্যাকটোজ মেটাবলিজমের যে জিন, সেই জিনগুলা হচ্ছে কন্ট্রোল করে থাকে বা রেগুলেট করে থাকে, সেটি বোঝানো হয়েছে। তো আমরা তো বললাম যে একটি জিনের দুইটি পোরশন থাকে। তো এটি একটি সিম্পল জিন, এখানে আছে প্রমোটার, অপারেটর, আর এখানে তিনটি জিন জেড, ওয়াই, এ। তো এইটা হচ্ছে একটা জিনের যেটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, পি ও জেড ওয়াই। এখানে হচ্ছে লেক আই জিন, এখানে আছে প্রমোটার, এখানে আছে যেটি হচ্ছে ক্যাপ রিজন থাকে, আর এখানে তো অলরেডি যে টার্মিনেটর রিজন থাকে। এই হলো যে টোটাল যে স্ট্রাকচার হচ্ছে ল্যাক অপেরনের যে স্ট্রাকচার। তাহলে এই যে এতটুক অংশ পি থেকে এ পর্যন্ত, এইটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন কি করে? আমাদের প্রোটিন কোড করে, অর্থাৎ এই স্ট্রাকচারাল জিনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। আরেকটি থাকে যেটি রেগুলেটরি পোরশন, যেটি এই প্রোটিনকে রেগুলেট করে, রেগুলেটরি পোরশন। তো এই যে অ্যাব্রিভিয়েশন গুলো আমরা একটু জানি। এখানে পি হচ্ছে প্রমোটার, পি মিন্স প্রমোটার, ও হচ্ছে অপারেটর, আর জেড, ওয়াই, এ, এই তিনটি হচ্ছে স্ট্রাকচারাল হচ্ছে জিন। জেড যেটি এই জিনটি দিয়ে বিটা গ্যালাক্টোসাইডেস নামক এক ধরনের প্রোটিন তৈরি করবে, বিটা গ্যালাক্টোসাইডেস নামক এক ধরনের এনজাইম তৈরি করবে। আসলে বিটা গ্যালাক্টোসাইড এনজাইমটা এক ধরনের প্রোটিনই, যেটি আসলে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করবে। আর ওয়াই হলো পারমিয়েস নামক এনজাইম বুঝায়। তো পারমিয়েসের যে কাজ সেটি হলো এই যে ইকোলাই সেল, যে এটি যদি আমাদের হচ্ছে ইকোলাই সেলের মধ্যে যে ল্যাকটোজ গ্রহণের যে পারমিবিলিটি সেটি ইনক্রিজ করে, অর্থাৎ এই পারমিয়াস এনজাইমের সাহায্যে অতিরিক্ত পরিমাণ ল্যাকটোজ সেলের মধ্যে প্রবেশ করতে পারে। আর এ হচ্ছে ট্রান্স এসিটাইলেস, তো ট্রান্স এসিটাইলেস এমন ধরনের একটি এনজাইম যেটি হচ্ছে ট্রান্সফার করে এসিটাইল গ্রুপকে ফ্রম এসিটাইল কোয়ে থেকে বিটা গ্যালাক্টোসাইডেসে ট্রান্সফার করে। তো
তবে এই যে কাজ আসলে এসিটাইল গ্রুপ ট্রান্সফার করে, কিন্তু এই যে এই জিনের কাজ সেটা আসলে এখনো ফুললি আন্ডারস্টুড না বা ক্লিয়ারলি এখনো বিজ্ঞানীরা বলতে পারেন নাই। তো এই যে একটি যে স্ট্রাকচারাল জিন ZYA, এটি হচ্ছে স্ট্রাকচারাল জিন, যেটি এই 3 ধরনের হচ্ছে প্রোটিন তৈরি করে। জেড হচ্ছে বিটা গ্যালাক্টোসাইড, ওয়াই পারমিয়াস এবং এ হলো ট্রান্স এসিটাইলেস। তো এই ধরনের যে 3 ধরনের যে প্রোটিন বা এনজাইম, এই 3 ধরনের এনজাইম আসলে ল্যাকটোজ যে মেটাবলিজম, সেই মেটাবলিজমের সাথে ইনভলভ থাকে। তো এটি হলো আসলে পলিসিস্টনিক হচ্ছে যে জিন সেটি। তো পলিসিস্টনিক যেটি হলো যখন সেটি সাধারণত প্রোক্যারিওটিকে দেখা যায়, আর মনোসিস্টনিক যেটি হচ্ছে ইউক্যারিওটিকে দেখা যায়। তো পলিসিস্টনিক হলো যখন একটি সিঙ্গেল এমআরএনএ থেকে একের অধিক হচ্ছে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ এখানে যখন এই একই ধরনের যে স্ট্রাকচারাল হচ্ছে জিন আছে, সিঙ্গেল প্রমোটারের মাধ্যমে একটি মাত্র আরএনএ তৈরি হবে, কিন্তু এই একটি মাত্র আরএনএ থেকে একের অধিক অর্থাৎ একের বেশি হচ্ছে প্রোটিন তৈরি হয়। এখানে আমরা দেখছি 3 ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, তখন তাকে বলা হয় পলিসিস্টনিক। আর মনোসিস্টনিক যখন হচ্ছে সিঙ্গেল যে আরএনএ থেকে যখন হচ্ছে একই ধরনের শুধুমাত্র একটি মাত্র প্রোটিন তৈরি করা হয়, তখন তাকে বলা হয় মনোসিস্টনিক। তো নর্মাল যে এনভায়রনমেন্ট ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাই যে এনভায়রনমেন্ট, তারা নর্মালি আসলে গ্লুকোজকে ইনটেক করে, তারা আসলে ল্যাকটোজকে ইনটেক করে না। কারণ হচ্ছে গ্লুকোজ আসলে তাদের যে এনভায়রনমেন্ট গাটে সবসময় অ্যাভেলেবেল থাকে। এছাড়া গ্লুকোজ যেটি হলো অলরেডি যে সিম্পল সুগারে থাকে, সিম্পল কার্বোহাইড্রেটে থাকে, আসলে তাকে আর তার মেটাবলিজমের প্রয়োজন হয় না, এবং তার জন্য আসলে লেস এনার্জি ব্যয় হয় গ্লুকোজ মেটাবলিজমের জন্য। সেজন্য আসলে সবসময় সে গ্লুকোজ মেটাবলিজমে করে থাকে, অর্থাৎ এনার্জি হিসেবে সে গ্লুকোজ পছন্দ করে। কিন্তু তার যদি এনভায়রনমেন্টে কোনো কারণে গ্লুকোজ না থাকে, তাহলে সে ল্যাকটোজ মেটাবলিজম করে থাকে। তো আমরা দেখি যখন গ্লুকোজ মেটাবলিজম করে, যে গ্লুকোজ যখন হচ্ছে প্রেজেন্ট থাকে তখন কি হয়। তো গ্লুকোজ যখন প্রেজেন্ট থাকে, এই যে ল্যাকটোজ মেটাবলিজমের যে জিন বা জিন, এই জিনগুলাকে হচ্ছে তাকে রেগুলেট বা কন্ট্রোল করে রাখতে হবে। মানে এই যে ল্যাকটোজ মেটাবলিজমের জিন সে প্রকাশ পাবে না। তো এখানে হচ্ছে পি হচ্ছে প্রমোটার, রেগুলেটরি পোর্শনের প্রমোটার, আর ল্যাক আই যেটি হচ্ছে ইনহিবিটর রিজিন বা ল্যাক আই জিন বলতে পারি, ইনহিবিটরি জিন, যেটি সব সময় হচ্ছে রিপ্রেসর প্রোটিন তৈরি করে, রিপ্রেসর নামক প্রোটিন তৈরি করে। তো ল্যাক আই জিন সব সময় কি ধরনের প্রোটিন তৈরি করে, এই যে রিপ্রেসর প্রোটিন তৈরি করে। তো এটি হলো যখন গ্লুকোজ আমার এনভায়রনমেন্টে থাকে, তখন আমার এই যে ল্যাকটোজ মেটাবলিজমের জিন সেটি প্রয়োজন হয় না। তো এই যে এই রিপ্রেসর প্রোটিনটি সেটি সহজে গিয়ে এই যে অপারেটর, এই অপারেটরকে বাইন্ড করে ফেলে, অপারেটরের সাথে বাইন্ড। যখন এই অপারেটরের সাথে এই রিপ্রেসর প্রোটিনটি বাইন্ড হয়ে যায়, তখন আসলে এই যে প্রমোটার অংশে আরএনএ পলিমারেজ বাইন্ড হতে পারে না। যেহেতু আরএনএ পলিমারেজ বাইন্ড হতে পারে না, সেখানে কোনো আরএনএ তৈরি হয় না। যেহেতু কোনো আরএনএ তৈরি হয় না, সেখানে কোনো প্রোটিন তৈরি হয় না। অর্থাৎ এই রিপ্রেসর একটা হচ্ছে এখানে সুইচ অফ করে রাখে। যখন এই রিপ্রেসর এখানে যুক্ত হয়, তখন সেটি হচ্ছে টার্ন অফ হয়ে থাকে, অর্থাৎ সুইচ অফ থাকে। অর্থাৎ এখানে যদি একটা রোড হয়, সেই রোডে হচ্ছে রেড লাইট জ্বলবে, এবং এই রেড লাইট জ্বলার কারণে সেখানে কোনো আরএনএ পলিমারেজ আসতে পারবে না, প্রমোটারের সাথে যুক্ত হতে পারবে না। ট্রান্সক্রিপশন সময় তো আমরা জানি যে আরএনএ পলিমারেজ প্রমোটারের সাথে যুক্ত হয়, যেহেতু আরএনএ পলিমারেজ যুক্ত হয় না, সেখানে কোনো আরএনএ তৈরি হবে না, এবং এই যে জিনের বহিঃপ্রকাশ সেটিও হবে না। তাহলে যে গ্লুকোজ মেটাবলিজম হবে। তো এখন যদি গ্লুকোজ বা ল্যাকটোজ দুটি হচ্ছে এনভায়রনমেন্টে থাকে, সে অবশ্যই হচ্ছে তার যে প্রেফারেবল ফুড হিসেবে
সে গ্লুকোজই হচ্ছে গ্রহণ করবে, কারণ ল্যাকটোজে গ্রহণ করতে হলে যেটি সেহেতু ডাইস্যাকারাইড সেটি হচ্ছে তাকে অনেক বেশি হচ্ছে এনার্জি দিতে হবে, সেই জন্য সে আসলে গ্লুকোজ ইউজ করবে। কিন্তু কোনো কারণে তার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যদি গ্লুকোজ না থাকে, ল্যাকটোজ থাকে তাহলে কি হবে, এই যে এই ল্যাকটোজ, সেই ল্যাকটোজ ঢুকে যাবে, এই ল্যাকটোজ এনভায়রনমেন্টে চলে আসলো ল্যাকটোজ, এবং এই ল্যাকটোজ হচ্ছে ইনডিউসেবল হিসেবে কাজ করে, ইনডিউসড করবে, অর্থাৎ এই যে রিপ্রেসর প্রোটিন তো তৈরি হবে, রিপ্রেস প্রোটিনের সাথে ইনডিউস করবে, যুক্ত হবে। তো এই ল্যাকটোজটা হচ্ছে ইনডিউস প্রোটিনের সাথে যুক্ত হবে। যখন এই ল্যাকটোজ যখন ইনডিউস প্রোটিনের সাথে যুক্ত হবে, তখন এর যে রিপ্রেসরের যে তার যে স্ট্রাকচারাল কনফিগারেশনে চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার কারণে এটি আসলে এই অপারেটরের সাথে বাইন্ড হতে পারবে না। তার মানে কি, এই যে অপারেটর, সেই অপারেটরটি আসলে ফ্রি হয়ে যাবে, এবং এই প্রমোটারের সাহায্যে সহজেই কি আরএনএ পলিমারেজ বাইন্ড করে ফেলবে, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। এখানে একটি এনজাইম আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। যেই মাত্র আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে, তার মানে কি, এই যে অপারেটর, সেই অপারেটর সুইচ অন হয়ে গেল, টার্ন অন হয়ে গেল, এবং এখানে গ্রিন লাইট জ্বললো, এবং গ্রিন লাইট সিগন্যালের ফলে কি হবে, আরএনএ পলিমারেজ সহজেই এখান থেকে আরএনএ তৈরি করবে, যেটি হলো এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে, এবং এই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে এই 3 ধরনের যে এনজাইম বা প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিন বা এনজাইমগুলা ল্যাকটোজ মেটাবলিজমে সাহায্য করবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে জিন রেগুলেশন করে থাকে, শিখলাম যে যখন হচ্ছে গ্লুকোজ থাকবে সেটি হবে রিপ্রেসিভ, যখন গ্লুকোজ প্লাস ল্যাকটোজ থাকবে, গ্লুকোজও থাকবে ল্যাকটোজও থাকবে, সেটিও রিপ্রেসিভ, অর্থাৎ এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সে প্রকাশ করতে বাধা দিবে। রিপ্রেসিভ মানে বাধা দেওয়া, মানে হচ্ছে ডিক্রিজ দ্য জিন অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজ করে ফেলবে, কমিয়ে ফেলবে। আর যখন ল্যাকটোজ থাকবে এনভায়রনমেন্টে, এর যে অপারেটরের যে অ্যাক্টিভিটি, সেটি হচ্ছে ইনডিউসড হবে, ইনডিউস মানে ইনক্রিজ হবে, জিনের যে অ্যাক্টিভিটি সেটি ইনক্রিজ হবে। তো তাহলে আমরা এই যে জিন রেগুলেশনের মাধ্যমে বুঝতে পারলাম যে ইকোলাই সাধারণত 98% বা 99% সময়ই হচ্ছে তারা সাধারণত গ্লুকোজ কনজাম্পশন করে থাকবে, এবং এই যে হচ্ছে অপারেটর, সেই অপারেটরটি সবসময় কি সুইচ অফ থাকে, অর্থাৎ অপারেটর রিপ্রেসর প্রোটিন অলওয়েজ তৈরি হচ্ছে, এবং এই রিপ্রেসর প্রোটিন এই অপারেটরটিকে বাইন্ড করে ফেলে, এবং বাইন্ড করার ফলে সেটি টার্ন অফ থাকে, এবং টার্ন অফ থাকার ফলে এই যে জিন, সেই জিনের যে এক্সপ্রেশন হতে পারে। তবে যখন ল্যাকটোজ থাকলে কি হয়, তো সবসময় যে একদম সম্পূর্ণরূপে বাইন্ড করে ফেলে তা নয়, একদম অল্প অল্প করে আসলে সবসময় এই যে এই ধরনের যে গ্যালাক্টোসাইডেস বা হচ্ছে পারমিয়েস, এই ধরনের আসলে এনজাইম হচ্ছে তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। যখন গ্যালাক্টোজ থাকবে, সেগুলো হচ্ছে একটু একটু করে যখন তো হচ্ছে এই যে ইকোলাই, সেই ইকোলাইয়ের মধ্যে যখন প্রবেশ করবে, তখন এই যে এই ল্যাকটোজ, সেই ল্যাকটোজটি ইনডিউসেবল হবে, অর্থাৎ এই যে রিপ্রেসর, সেই রিপ্রেসরকে ইনডিউস করবে, এবং ইনডিউস করার ফলে এই যে রিপ্রেসরের যে স্ট্রাকচারাল যে কনফিগারেশন, সেটি চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হওয়ার ফলে সেটি আর এই অপারেটরের সাথে বাইন্ড করতে পারবে না, এবং এই যে জিন, সেই জিনগুলো ফ্রি হয়ে যাবে, এবং এই প্রমোটারে সহজে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, এবং সেখান থেকে তৈরি হবে আরএনএ, এবং সেখান থেকে আমাদের এই ধরনের প্রোটিন বা এনজাইম তৈরি হবে, এবং সেটা আমাদের ল্যাকটোজ মেটাবলিজমে সাহায্য করে। তো আসলে ল্যাকটোজ যখন প্রবেশ করবে, সেটি আসলে অ্যালোল্যাকটোজ হিসেবে
প্রকাশ করবে, যেটা হলো একটা স্ট্রাকচারাল যে চেঞ্জ, ল্যাকটোজের একটা স্ট্রাকচারাল যে চেঞ্জ, সেটি হলো অ্যালোল্যাকটোজ, যেটি রিপ্রেসরের সাথে বাইন্ড করবে। তো এই হলো আমাদের যে জিন রেগুলেশন ল্যাক্ট যে অপেরন যে মডেল, সেই মডেলটি। তো এরকম ভাবে আসলে আমাদের সব জিনই হচ্ছে রেগুলেশন হয়ে থাকে। আমাদের যে এত বেস পেয়ার আছে সেলের মধ্যে, প্রায় হচ্ছে ওভার 3 বিলিয়ন বেস পেয়ার। এই 3 বিলিয়ন যে নিউক্লিওটাইড পেয়ার আছে সেগুলো আসলে সবসময় প্রকাশ পায় না, এর মধ্যে হচ্ছে 2% প্রকাশ পায়, আর 98%ই হচ্ছে রেগুলেটরি পোর্শন থাকে। এগুলো তাদের যে জিন এক্সপ্রেশন সেগুলো বন্ধ থাকে। আসলে এগুলো বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের প্যানক্রিয়েটিক সেল কি ইনসুলিন প্রোডাকশন করে, আমাদের ব্লাড স্ট্রিমে যখন কি অনেক বেশি গ্লুকোজ থাকবে, তখন কিন্তু আমাদের প্যানক্রিয়েটিক সেলের যে স্পেশাল রিসেপ্টর, সেই রিসেপ্টর সেটি বুঝতে পারে, এবং বুঝার ফলে সে এই যে জিন যে ইনসুলিন প্রোডাকশনের জিনকে সিগন্যাল দেয় যে ইনসুলিন প্রোডাকশনের জন্য, তখন সে অনেক বেশি ইনসুলিন প্রোডাকশন করে। তো সেইভাবে যখন আমাদের যে বিটা সেলগুলা, বি লিম্ফোসাইট সেলগুলা কি অ্যান্টিবডি প্রোডাকশন করে, অ্যান্টিবডিও কি এক ধরনের প্রোটিন। যখন আমাদের ইনফেকশন কম হবে, আসলে সেটি তেমন পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে হবে না, অর্থাৎ অ্যান্টিবডি প্রোডাকশনের যে জিন সেটি রেগুলেট বা কন্ট্রোল অবস্থায় থাকবে। কিন্তু যখন এই যে ইনফেকশনের পরিমাণ বেড়ে যাবে, তখন অ্যান্টিবডি বেশি হবে, তখন তারা ইনডিউসড করবে এই অ্যান্টিবডি প্রোডাকশনের যে জিনগুলোকে ইনডিউস করবে, এবং অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হবে। এবং এভাবেই আমাদের আসলে জিন রেগুলেশন হয় এবং জিন এক্সপ্রেশন হয়, যেটার যে বেসিক মডেল আমরা ল্যাক অপেরন মডেলের মাধ্যমে বুঝতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। তো আশা করছি তোমরা সবাই আমার লেকচারটি বুঝতে পেরেছো। তো এখানে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।